ধন্যবাদ আবারও সাথে লাইভ ক্লাসে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে এবং যারা রেকর্ড ক্লাস দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা বাংলা ব্যাকরণের নানা বিষয়াদি নিয়ে আলোকপাত করার চেষ্টা করছি এবং হাঁটিয়ে পাকা করে বেশ কয়েকটা বিষয়ে আমরা পড়াশোনা করে ফেলেছি। সর্বশেষ লেকচারে আমরা শুদ্ধিকরণ নিয়ে বেশ অনেকগুলো বিষয় দেখার চেষ্টা করেছিলাম। শুদ্ধিকরণ ব্যাপারটা যেহেতু আমাদের দুইটা ক্ষেত্রে প্রযোজ্য, একটা হচ্ছে বানান শুদ্ধিকরণ, একটা হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। বানান শুদ্ধিকরণটা আমরা একটু দেখার চেষ্টা করেছি। যদিও আবার একটু মনে করিয়ে দিই, বানানটা আসলে চোখের দেখায় হবে না। চোখের দেখায় বা ক্লাস করলেই হবে না। বানানটা কিন্তু লিখে প্র্যাকটিস করতে হবে। লিখে প্র্যাকটিস না করলে কিন্তু আবারও সেই ঝামেলা থেকে যাবে বানানের ক্ষেত্রে। তো আজকে আমরা আরো একটা শুদ্ধিকরণ দেখবো। শুদ্ধি, যেটাকে আমরা অপপ্রয়োগ বলি, শুদ্ধি বলি, বাক্যের শুদ্ধ প্রয়োগ বলি, সেটাই বলি। আমরা বানানটা কেন আগে পড়েছিলাম একটু গত ক্লাসে জানিয়েছি, আবারও বলি। বানানটা পড়ার মূল কারণ ছিল যে আমরা সাধারণভাবে যখন বাক্য শুদ্ধি বা বাক্যের শুদ্ধ প্রয়োগ বা বাক্যের অপপ্রয়োগ দেখি, সেখানেও দেখা যায় যে বানানেরও কিছু ভুল থাকে। কারণ একটা বাক্য আপনি পড়লেন, এই বাক্যের মধ্যে আপনি ব্যাকরণগত তেমন কোনো ভুলই পেলেন না, কিন্তু একটা বানান ভুল ছিল। এই একটা বানান ভুল হওয়ার জন্য কিন্তু পুরো বাক্যটাই ভুল হয়ে যায়। তাকে একটু জানিয়ে রাখি যে বাক্য শুদ্ধিকরণ করার সময় আমরা বেশ কিছু নিয়ম পড়বো। নিয়ম পড়ার সাথে সাথে আমরা উদাহরণগুলোও দেখবো, যাতে করে ক্লাসে সবকিছু প্র্যাকটিস হয়ে যায়। তো সেক্ষেত্রে যখন আমরা বাক্য শুদ্ধিকরণ গুলো করবো, তখন দেখা যাবে যে আমরা সাধারণভাবে যে কথাবার্তাগুলো বলি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়, সেই কথাগুলোর সাথে আমাদের ব্যাকরণগত যে নিয়মগুলো আছে সেগুলো মিলবে না। তখন আমাদের কাছে মনে হবে যে এই জীবনে যা কিছু বলেছি সবই মনে হয় ভুল। না, ব্যাপারটা এরকম না। আপনি সাধারণত কথাবার্তা যখন বলেন বা ভাষা প্রয়োগ করেন, তখন তো এটা করেন ভাব বিনিময়ের জন্য, ইংলিশ যেটাকে আমরা কমিউনিকেট করা বলি। তো আপনি কমিউনিকেট করার জন্য যেভাবেই বলেন সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু লিখতে গেলে বা পরীক্ষার খাতায় বা ব্যাকরণগত ভাবে যখন আমরা চিন্তা করি, তখন কিন্তু ব্যাকরণের নিয়ম আমাদেরকে মানতে হয়। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এটা আসলে পুরো ব্যাকরণেরই সমস্যা। ব্যাকরণের যতগুলো টপিক আছে তার সবগুলো টপিক নিয়েই মূলত এই বাক্য শুদ্ধির সমস্যাটা শুরু হয়। তো আমরা যদি একটু গুছিয়ে করতে পারি, একটু লিখে লিখে মনে রাখতে পারি, তাহলে দেখবেন যে এটা আর কোনো সমস্যার মধ্যে পড়বে না, মনে হবে যে না ঠিক আছে। ওকে। তো প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স এর ব্যবহার। স এর ব্যবহার নিয়ে ছোট একটা ঝামেলা আছে। কারণ শটাকে আমরা দুই ভাবে ব্যবহার করছি। একবার ব্যবহার করছি আমরা সিঙ্গেল স হিসেবে বাক্যের শুরুতে, আবার বাক্যের শুরুতে বা শব্দের শুরুতে, আবার বফলা দিয়েও এটা আমরা মাঝে মধ্যে ব্যবহার করছি। দুটার উচ্চারণই সেম, স, স। পার্থক্য হচ্ছে অর্থগত ভাবে। আপনি গঠনগত ভাবে যখন দেখছেন যে প্রথম যে শটা আছে সেটা কিছু নাই, একদম সিঙ্গেল আছে, কিছু ছাড়া, এই শুধু স যেটা, এটার অর্থ হচ্ছে সহ বা সাথে। কিছু ছাড়া শুধুমাত্র যে স, কিছু ছাড়া শুধুমাত্র যে শটা আছে, এটার অর্থ হচ্ছে সাথে বা সহ। সাথে বা সহ। আর বফলা দিয়ে যেটা আছে, বফলা দিয়ে যেটা আছে এটার অর্থ হচ্ছে নিজ। বফলা দিয়ে যেটা আছে এটার অর্থ হচ্ছে নিজ। যেমন যেমন আমরা স্বদেশ বলি, স্বদেশ। এই স্বদেশ লেখার সময় খেয়াল করবেন যে আমরা বফলা ব্যবহার করছি। কেন করছি? কারণ স্বদেশে বফলা ব্যবহার করার কারণ এটা আমরা নিজ দেশ অর্থে ব্যবহার করছি। স্বদেশ, নিজ দেশ। স্বেচ্ছা, স্বেচ্ছা মানে নিজের ইচ্ছা, সেক্ষেত্রে দেখবেন স্বয়ের নিচে বফলা ব্যবহার করছি। স্বাধীন, স্বাধীন মানে নিজের অধীন, স্ব প্লাস অধীন, এখানে সেখানে আমরা বফলা ব্যবহার করছি। তো যখন আমরা নিজ অর্থে ব্যবহার করব, যখন আমরা নিজ অর্থে ব্যবহার করব তখন বফলা দিব, সমস্যা নেই। কিন্তু যদি আমরা নিজ অর্থে ব্যবহার না করে সাথে বা সহ অর্থে ব্যবহার করি, সাথে বা সহ অর্থে ব্যবহার করি, তাহলে তখন আমরা শুধুমাত্র স ব্যবহার করব। যেমন খেয়াল করেন, আমরা যদি বলি যে ধরেন আপনারা কাউকে দাওয়াত দিলেন, দাওয়াতে যদি বলেন যে আপনি সপরিবারে আমন্ত্রিত, আপনি সপরিবারে আমন্ত্রিত। এই যে আপনি কাউকে দাওয়াত দিচ্ছেন সপরিবারে আমন্ত্রিত, আপনি কোন সেন্সে দিচ্ছেন বলেন তো? আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আপনি নিজ পরিবারে আমন্ত্রিত, নাকি আপনি পরিবার সহ আমন্ত্রিত, কোনটা? আপনি কোন সেন্সে দাওয়াত দিবেন?
নিজ পরিবারে আমন্ত্রিত না পরিবার সহ আমন্ত্রিত? পরিবার সহ আমন্ত্রিত। পরিবার সহ আমন্ত্রিত। তো যখনই আপনি সহ কনসেপ্টে বলবেন তখন কিন্তু বফলা হবে না, তখন শুধুমাত্র স হবে। ধরুন আমরা যদি বলি তিনি সস্ত্রীক এসেছেন, তিনি সস্ত্রীক এসেছেন, অর্থ দাঁড়াচ্ছে তিনি নিজ স্ত্রী এসেছেন। তো নিজ স্ত্রী এসেছেন এটা আসলে হয় না, এটা হচ্ছে তিনি স্ত্রী সহ এসেছেন, স্ত্রী সহ এসেছেন, সেক্ষেত্রে বফলা হবে না। আমরা যদি বলি আপনি সপরিবারে আসবেন, আপনি সপরিবারে আসবেন, এই সপরিবারে এখানে যে বফলা আছে এটার অর্থ সহ হচ্ছে আপনি নিজ পরিবারে আসবেন, নিজ পরিবারে আসবেন, এটা হয় না, এটা হচ্ছে আপনি পরিবার সহ আসবেন, আপনি পরিবার সহ আসবেন। গাছটি সমূলে তুলে ফেলো, বফলা থাকলে অর্থ দাঁড়াচ্ছে গাছটি নিজ মূলে তুলে ফেলো, নিজ মূলে। এটা নিজ মূলে তুলে ফেলে এরকম না, এটা হচ্ছে মূল সহ তুলে ফেলো, গাছটি মূল সহ তুলে ফেলো, গাছটি মূল সহ তুলে ফেলো। তাহলে তিনি সস্ত্রীক এসেছেন, শুধু স হবে, বফলা হবে না। কারণ আমরা যখন সহ বা সাথে অর্থে বুঝাই, সহ বা সাথে অর্থে বুঝাই, তখন বফলা হবে না। ওকে, কিন্তু দেখবেন যে আমরা লেখার ক্ষেত্রে এগুলো লিখে ফেলছি, না বুঝেই হয়তো অনেকে রাখে। দ্বিতীয় যে ব্যাপারটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে বিশেষণের ব্যবহার। বিশেষণের ব্যবহার দুই রকম হতে পারে, দুই রকম না, নানা রকম হয়, তবে আমরা এখানে দুই রকম কনসেপ্ট দেখবো আর কি। একটা হচ্ছে নর এবং নারীবাচক শব্দ, নর এবং নারীবাচক শব্দ। এই নর এবং নারীবাচক শব্দের ক্ষেত্রে বিশেষণ ব্যবহারটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বাংলা ভাষায় আসলে পুরুষের জন্য আলাদা বিশেষণ বা নারীর জন্য আলাদা বিশেষণ এরকম রাখার তেমন একটা বিধান রাখা হয়নি, কিন্তু ব্যবহার করার ক্ষেত্রে আমরা ওভাবে চেষ্টা করব। যেমন আমরা যদি বলি মেয়েটি পাগল, সাধারণভাবে আমরা ব্যবহার করলে এটা কোনো ভুল মনে হয় না, কিন্তু ব্যাকরণগত ভাবে ছোট্ট একটু সমস্যা হচ্ছে, যেহেতু আমরা মেয়েটি বলেছি, মেয়েটি, তো মেয়েটি বলার ক্ষেত্রে আমরা বিশেষণ যখন বলবো, যেমন আমরা বিশেষণ হিসেবে এখানে এনেছি পাগল। এখন পাগল শব্দটা যেহেতু স্ত্রীবাচক শব্দ আছে, পাগল শব্দটা যেহেতু স্ত্রীবাচক শব্দ আছে, সেই ক্ষেত্রে আমরা মেয়ের সাথে আর পুরুষবাচক শব্দটা রাখবো না, সেই ক্ষেত্রে আমরা নারীর জন্য নারীবাচক শব্দ ব্যবহার করব, নারীর জন্য নারীবাচক শব্দ ব্যবহার করব। যেমন আমরা যদি বলি মেয়েটি খুব বুদ্ধিমান, সাধারণভাবে আপনার কাছে কোনো ভুল মনে হবে না, বলুন ঠিক আছে তো সমস্যা নেই, কিন্তু আসলে এটা হবে না। কেন হবে না? যেহেতু মেয়েটি বলেছি, মেয়েটি হচ্ছে স্ত্রীবাচক শব্দ, তাহলে সেই ক্ষেত্রে ওইটার সাথে আর বুদ্ধিমান না দিয়ে আমরা দিব বুদ্ধিমতী, মেয়েটি খুব বুদ্ধিমতী। অথবা আমরা যদি বলতাম মেয়েটি অনেক সৌভাগ্যবান, অথবা যদি আমরা বলতাম বেগম রোকেয়া মনীষী ছিলেন, অথবা যদি আমরা বলতাম মেয়েটি অনেক বিদ্বান, তাহলে কিন্তু ভুল হতো। কারণ বিদ্বান শব্দটা পুরুষবাচক হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা যখন নারীর ক্ষেত্রে বলবো তখন আর বিদ্বান থাকবে না, এটা হয়ে যাবে বিদুষী, বেগম রোকেয়া বিদুষী ছিলেন। আমরা যখন বলছি মনীষী, মনীষীও কিন্তু পুরুষবাচক শব্দ, এটা স্ত্রীবাচক শব্দ হচ্ছে মহিয়সী। আমরা বেগম রোকেয়ার মতো মহিয়সী আর পাবো। আমরা যখন বলছি সৌভাগ্যবান, এই বান মান, বান বা মান, এই দুইটা সাধারণত পুরুষবাচক শব্দে হয়। স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে হচ্ছে বতী, মতি, সৌভাগ্যবতী, বুদ্ধিমতী, ওকে, গুণবতী, কেশবতী। তো স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে আমরা স্ত্রীবাচক শব্দ ব্যবহার করব। আবারও বলি, মনীষী পুরুষবাচক, এটা হবে মহিয়সী নারীর ক্ষেত্রে, বিদ্বান পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচকের ক্ষেত্রে হবে বিদুষী, বুদ্ধিমান বুদ্ধিমতী, গুণবান গুণবতী, রূপবান রূপবতী। পুরুষবাচকের জন্য পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচকের জন্য স্ত্রীবাচক শব্দ। আরেকটা বিষয় হচ্ছে বিশেষণ যার জন্য আসে, মানে আমরা তো আসলে বিশেষণ স্বাধীনভাবে বসাই না। বিশেষণ মানেই হচ্ছে যেটা অন্যকে মডিফাই করার জন্য আসে, বিশেষণ মানেই হচ্ছে যেটা অন্যকে মডিফাই করতে আসে, বিশেষণ মানেই হচ্ছে যেটা অন্যকে মডিফাই করতে আসে, বিশেষণ মানেই হচ্ছে যেটা অন্যকে মডিফাই করার জন্য আসে। তো সেক্ষেত্রে দেখা যায় যে বিশেষণ বসানোর সময় যার জন্য আমরা বিশেষণ এনেছি বা যাকে মডিফাই করার জন্য বিশেষণ এনেছি তার ঠিক আগে বিশেষণটা আমরা বসাই। কারণ এই যে লাইনটা মানে কিছুদিন আগে আপনারা এই লাইনটা প্রচুর 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 দেখেছেন, যে এক বিরাট গরু ছাগলের হাট বসেছে,
বিরাট গরু ছাগলের হাট। বিরাট গরু ছাগলের হাট, এখানে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ আছে। কি সমস্যা আছে? এখানে একটা বিশেষণ ব্যবহার করা হয়েছে। এই বিশেষণটা হচ্ছে বিরাট। এখন বিরাট একটা বিশেষণ, ঠিক আছে, তো বড় বা বিশাল ব্যবহার করা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ঝামেলা হলো এই বিরাট কথাটা কি গরু ছাগলের জন্য আসছে? না, বিরাট গরু ছাগলটা হয় না। কারণ গরু তো এত বড় না যে একটু তিনতলা সমান, ছাগল তো এত বড় না যে আমাদের সমান। তাহলে বিরাট কথাটা কার জন্য আসছে আসলে? বিরাট জিনিসটা কার জন্য? বিরাট কথাটা আসছে হাটের। গরু ছাগল বিরাট না, হাটটা বিরাট। তাহলে এই বিরাট শব্দটা আমরা আনবো হাটের। বিরাট শব্দটা আমরা আনবো হাটের আগে। বিরাট শব্দটা আমরা আনবো হাটের আগে। বিরাট শব্দটা আমরা আনবো হাটের আগে। গরু ছাগলের বিরাট হাট। গরু ছাগলের বিরাট হাট। গরু ছাগলের বিরাট হাট। গরু ছাগলের বিরাট হাট। আচ্ছা, আমরা যদি বলি বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়। বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়, আচ্ছা আমি তো ঠিক ঠিকই বলছি। আসলে যে নামটা, এটা খেয়াল করেন, যে মোহাম্মদপুর, ঢাকার মোহাম্মদপুরে নিউ চান্দ্রা একটা স্কুল আছে, মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়। তো এখানে দেখেন বিন্দুবাসিনী উচ্চ বালিকা বিদ্যালয়। তো উচ্চ বালিকা বিদ্যালয়, এখানেও দেখবেন একটা বিশেষণ আছে উচ্চ। তাহলে উচ্চের পাশে কি দেওয়া আছে? বালিকা। তাহলে উচ্চ কি বালিকার জন্য আসছে? তার মানে কি বিন্দুবাসিনী উচ্চ বালিকা বিদ্যালয় এমন এক বিদ্যালয় যেখানে উচ্চ বালিকারা পড়ে, মানে লম্বা লম্বা মেয়েরা পড়ে, শর্ট মেয়েরা পড়ে না। না, ব্যাপারটা এরকম না। কারণ এখানে উচ্চ কথাটা আসলে বালিকার জন্যই আসেনি, উচ্চ কথাটা আসছে বিদ্যালয়ের জন্য। তাহলে বাক্যটা হবে বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়। 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 ওকে, তাহলে কনসেপ্ট হচ্ছে আমরা বিশেষণ আসলে যার জন্য ব্যবহার করব তার আগে রাখবো। বিশেষণ আমরা যার জন্য ব্যবহার করব তার আগে রাখবো। বিশেষণ আমরা যার জন্য ব্যবহার করব, যার জন্য ব্যবহার করব তার আগে রাখবো। যার জন্য ব্যবহার করব, যার জন্য ব্যবহার করব তার আগে রাখবো। ওকে, আচ্ছা, এখানে আমরা যে আরেকটা বিষয় দেখি, যেন আমরা গরম দুধ খাই না? গরম দুধ, ঠিক আছে, কিন্তু যদি বলা হয় খাঁটি গরুর দুধ খাই, খাঁটি গরুর দুধ, তাহলে আবার ভুল হয়ে যায়। কেন? কারণ খাঁটি শব্দটা একটা বিশেষণ, এটা আসছে কার আগে? গরুর আগে। আর গরু খাঁটি না অখাঁটি আমরা কি করে জানবো? কারণ গরু তো আসলে কোন গরু দুধ দিচ্ছে সেটা তো আমরা জানি না। তা আসলে গরু খাঁটির দরকার নেই। গরু খাঁটি কনসেপ্টটা না, কনসেপ্ট হচ্ছে দুধ। এটা হবে গরুর খাঁটি দুধ। গরুর খাঁটি দুধ। তাহলে বিশেষণের ক্ষেত্রে আমরা নর বা নারীর ক্ষেত্রে স্পেশালি খেয়াল খেয়াল রাখবো যে নারীর জন্য নারীবাচক বিশেষণ আসছে কিনা। আর বিশেষণ যার জন্য আসে তার আগে আমরা বিশেষণটা বসাবো। যেমন বিরাট হাট, উচ্চ বিদ্যালয়, খাঁটি দুধ। আচ্ছা, এরপর হচ্ছে অশ্রুজল বা অশ্রু। অশ্রু মানেই হচ্ছে চোখের জল। অশ্রু শব্দটার মানেই হচ্ছে চোখের জল। অশ্রু শব্দটার মানেই হচ্ছে চোখের জল। অশ্রু মানেই চোখের জল। অশ্রু মানেই চোখের জল। অশ্রু মানেই চোখের জল। তাহলে অশ্রু মানে যদি হয় চোখের জল, অশ্রু মানে যদি হয় চোখের জল, তাহলে অশ্রু জল কি? অশ্রু মানে চোখের জল, আবার জল, চোখের জল জল। অশ্রু জল মানে দাঁড়াচ্ছে চোখের জল জল। কারণ অশ্রু মানেই চোখের জল। অশ্রু মানেই চোখের জল। অশ্রু মানেই চোখের জল। অশ্রু মানেই চোখের জল। অশ্রু আবার জল আনার দরকার নাই। অশ্রু জলের অর্থ আছে চোখের জল জল। চোখের জল জল, এটা ভুল। কখনো অশ্রু শব্দটা বলা যাবে না, অশ্রু জল শব্দটা টোটালি ভুল। এটা সঠিক শব্দ হচ্ছে শুধু অশ্রু। কারণ অশ্রু মানেই চোখের জল। আর আমরা যদি বলি অশ্রু জলে বুক ভেসে গেল, এটা ভুল হবে না। এটা হবে অশ্রুতে বুক ভেসে গেল। 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 Okay? অথচ এগুলো কিন্তু আমরা বলে অভ্যস্ত। আর কি কবি সাহিত্যিকরা অনেকে অশ্রুজল লিখেছেন। আর কবি সাহিত্যিকরা অশ্রুজল লিখেছেন ধর কবিতার ক্ষেত্রে আমরা পেয়েছি ইন্টারমিডিয়েটে বেশ দুইটা কবিতায় অশ্রুজল শব্দটা আছে। আর কবিতার ক্ষেত্রে কবিরা অশ্রুজল ব্যবহার করেছেন হয়তো ছন্দ মিলনের জন্য, কিন্তু আমরা স্বাভাবিকভাবে অশ্রুজল শব্দটা বলবো না, এটা বাংলা ভাষাতেই নাই, কারণ এটা ভুল। ওকে,
আচ্ছা, পর্যন্ত এবং পর্যন্ত মানে তো আমরা বুঝি ইংলিশ যে টিল শব্দটা আছে তার অর্থে নামে যে উপসর্গটা আছে, এটা কোন শব্দের আগে যখন বসে, কারণ উপসর্গ তো এক এক সময় একটা অর্থ দেয়, তবে আটা সাধারণভাবে পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়। আটা পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়। আটা পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়। আটা পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা যদি বলি আমরণ, মরণ পর্যন্ত। আজীবন, জীবন পর্যন্ত। ওকে, আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। মানে আটা থাকলেই পর্যন্ত অর্থে ব্যবহৃত হচ্ছে। সমস্যা হলো যে কখনো কখনো আমরা দেখি কোন কোন বাক্যে পর্যন্ত ব্যবহার করেছে, আটাও ব্যবহার করেছে, মানে দুইটাই ব্যবহার করেছে। দুইটা ব্যবহার করার তো দরকার নাই। দুইটা ব্যবহার করলে এটা ইংলিশে রিটেন্ডেন্সি বলি, বাংলা যেটাকে বাহুল্য দোষ বলি, এটা হয়ে যায়। এটা ভুল। এটা ভুল। যেকোনো একটা ব্যবহার করতে হবে, হয় আমরা বলবো পর্যন্ত, না হলে বলবো যেকোনো একটা, দুইটা ব্যবহার করা যাবে না। হয় পর্যন্ত, না হলে আজীবন পর্যন্ত মানুষের সেবা করব। আজীবন পর্যন্ত মানুষের সেবা করব। এখানে একবার আছে, মানি হচ্ছে পর্যন্ত, পরে আবার পর্যন্ত আসছে। দুইবার ব্যবহার করা যাবে না। যে কোনো একটা, হয় আমরা বলবো আজীবন মানুষের সেবা করব, হয়তো আমরা বলবো আজীবন মানুষের সেবা করব, আজীবন মানুষের সেবা করব, অথবা জীবন পর্যন্ত মানুষের সেবা করব। যেকোনো একটা রাখা যাবে, দুইটা রাখা যাবে না। হয় আজীবন মানুষের সেবা করব, না হলে জীবন পর্যন্ত মানুষের সেবা করব। যে কোনো একটা, দুইটা রাখা যাবে না। আপনারা বলেন কোনটা শুনতে ভাল লাগে, আজীবন মানুষের সেবা করব নাকি জীবন পর্যন্ত মানুষের সেবা করব? জীবন। যেটা রাখবেন সেটাই ঠিক আছে, তবে যেটা শুনতে ভাল লাগে সেক্ষেত্রে আমার প্রেফারেন্স হচ্ছে যে আটা রাখবেন। আজীবন মানুষের সেবা করবো, আটা রাখার চেষ্টা করে। অবশ্য পরীক্ষার হলে তো আপনারা লিখবেন না, যদি রিটেন পরীক্ষা হয় সেটা আলাদা, রিটেন পরীক্ষা তো সেটা আসবে। তবে যদি এমসিকিউ তে থাকে তাহলে যেকোনো একটাই, দুইটা না, হয় আমরা পর্যন্ত বলবো, নাহলে আমরা বলবো। যেকোনো একটা, আজীবন মানুষের সেবা করব, অথবা জীবন পর্যন্ত মানুষের সেবা করবো, যেকোনো একটা। একই রকম ভাবে আমরা বলি আকণ্ঠ পর্যন্ত বিরিয়ানি খেয়েছে, আকণ্ঠ পর্যন্ত শুধু থাকে, আকণ্ঠ বিরিয়ানি খেয়েছে, অথবা কণ্ঠ পর্যন্ত বিরিয়ানি খেয়েছে। যেকোনো একটা, দুইটা ব্যবহার করা যাবে না। শুধুমাত্র, কেবলমাত্র, এগুলো তো বহুল প্রচারিত এবং আমরা এগুলো প্রচুর ব্যবহার করছি বিভিন্ন সময়। এখানে যে ঝামেলাটা সেটা হচ্ছে যে এইগুলোর অর্থ আমরা কখনো খেয়াল করার চেষ্টা করি। আপনারাই বলেন তো, শুধু মানে কি? শুধু মানে কি, কম না বেশি? কম। শুধু মানে হচ্ছে অল্প। কম। মাত্র মানে কি? কম, সামান্য। মাত্র মানেও কম। শুধু মানেও কম, মাত্র মানেও কম। শুধু মানেও কম, মাত্র মানেও কম। তার মানে দুইটা একই অর্থ। শুধু মানেও কম, মাত্র মানেও কম, দুইটা একই অর্থ। একই রকম ভাবে কেবল, কেবল মানেও কম, মাত্র মানেও কম। তার মানে একই রকম দুইটা শব্দ, একই রকম দুইটা শব্দ। শুধু কম, মাত্র কম, কেবলও কম, মাত্র কম। একই রকম শব্দ, একই রকম শব্দ আমরা দুইটা একসাথে ব্যবহার করছি। এটা হচ্ছে রিডান্ডেন্সি, বাহুল্য দোষ। এটা ভুল, করা যাবে না। আমরা করছি কিন্তু এটা করা যাবে, এটা ভুল। যেকোনো একটা ব্যবহার করতে হবে, হয় আমরা মাত্র বলবো, নাহলে শুধু বলবো। বলবো যে শুধু এটা দিলে, মাত্র এটা দিলে, কেবল 100 টাকা, মাত্র 100 টাকা। যেকোনো একটা, দুইটা ব্যবহার করা যাবে না। দুইটা ব্যবহার করা যাবে না। দুইটা ব্যবহার করা যাবে না, যেকোনো একটা। শুধু এটা দিলে, মাত্র এটা দিলে, কেবল 100 টাকা, মাত্র 100 টাকা, যেকোনো একটা, দুইটা ব্যবহার করা যাবে না, কারণ দুইটা একই অর্থ, কম অর্থে ব্যবহার করা হয়। বাহুল্য দোষের আরেকটা বড় কনসেপ্ট হচ্ছে, একই শব্দকে যখন আমরা বহুবচন করব, তখন ওই একটা শব্দের বহুবচন করার জন্য দুই পাশে দুইটা বহুবচন শব্দ আনবো না। দুই পাশে দুইটা বহুবচন শব্দের মানে কি? যেমন ধরেন সকল, সকল মানেই সব বহুবচন শব্দ। সব, সমূহ, রা, গুলো, গণ, বৃন্দ, এগুলো হচ্ছে বহুবচন শব্দ। একটা বিষয়কে বেশি বোঝানোর জন্য, একটা বিষয়কে বেশি বোঝানোর জন্য আমরা দুইটা বহুবচন ব্যবহার করব না। যেমন দেখেন, এখানে আমরা মূল শব্দ হিসেবে পাচ্ছি ছাত্র। মূল শব্দ হচ্ছে ছাত্র। এই ছাত্রের বহুবচন হিসেবে আমরা প্রথমে এনেছি সকল,
আবার এখানে এনেছি রা। একটা শব্দের জন্য একটা শব্দের জন্য একটা শব্দের জন্য দুইটা বহুবচন করা যাবে না, যেগুলো একটা রা। হয় আমরা বলবো সকল ছাত্র আজ উপস্থিত, অথবা আমরা বলবো ছাত্ররা আজ উপস্থিত, যে কোনো একটা। আপনি যদি বলেন সকল বিষয় সমূহ নিয়ে আলোচনা করব, সকল বিষয় সমূহ নিয়ে আলোচনা করব, এটাও ভুল। কারণ আপনি বিষয়ের জন্য একবার বলেছেন সকল, আবার বলছেন সমূহ, দুইবার না, একবার, যে কোনো একবার। যদি দুইটা ব্যবহার করে ফেলেন, একটা শব্দের জন্য দুই পাশে দুইটা বহুবচন ব্যবহার করে ফেলেন, তাহলে বাক্য ভুল হয়ে যাবে। তাহলে বাক্য ভুল হয়ে যাবে। যে কোনো একটা বসন, যে কোনো একটা। একই রকম ভাবে আপনি যদি বলেন সকল শিক্ষক বৃন্দ উপদেশ দেন, সকল শিক্ষক বৃন্দ উপদেশ দেন, তাহলেও ভুল। কারণ শিক্ষকের জন্য একবার আপনি বলেছেন সকল, আবার বলেছেন বৃন্দ, দুইটা ব্যবহার করা যায়, যে কোনো একটা। হয় আপনি বলবেন সকল শিক্ষক উপদেশ দেন, অথবা শিক্ষক বৃন্দ উপদেশ দেন। একসাথে একটা শব্দের জন্য দুইটা বহুবচন করা যাবে না। তাহলে বলেন তো, আমি যদি বলি সব পাখিরা উড়ে গেল, সব পাখিরা উড়ে গেল, ঠিক আছে? সব পাখিরা উড়ে গেল, ঠিক আছে? না। না। কেন ভুল এটা? কারণ পাখির জন্য একবার বলেছি আমরা সব, আবার বলেছি আমরা রা, দুইটা বহুবচন ব্যবহার করা যাবে না, যে কোনো একটা। হয় বলবো সব পাখি উড়ে গেল, অথবা বলবো পাখিরা উড়ে গেল। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে সাক্ষী এবং সাক্ষ্য। এটা খুব গুরুতর একটা ভুল, এবং এটা আমরা প্রচুর পরিমাণ করি। যেমন আপনারা দেখবেন যে কোনো কিছু হলে আমরা বলি যে আমি সাক্ষী দিব, আমরা সাক্ষী দিব, একদম টেনশন নেই, দোস্ত চিন্তা করিস না, আমি সাক্ষী দিব। ব্যাপারটা হচ্ছে সাক্ষী আসলে দেওয়াই যায় না, সাক্ষী দেওয়া যায় না। কেন? সাক্ষী দিয়ে ব্যক্তি বুঝায়, ব্যক্তি, ইন পার্সন। সাক্ষী দিয়ে ব্যক্তি বোঝানো হয়, 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 সাক্ষী দিয়ে ব্যক্তিকে বোঝানো হয়, সাক্ষী দিয়ে ব্যক্তিকে বোঝানো হয়। তাহলে আমরা যেটা দেই ওটা কি? ওটা হচ্ছে সাক্ষ্য। আমরা যেটা দিচ্ছি না, ওটা হলো সাক্ষ্য দিচ্ছি, আমরা সাক্ষ্য দিচ্ছি। তো মনে রাখবেন যে সাক্ষী মানে ব্যক্তি বুঝাবে, সাক্ষী মানে ব্যক্তি বুঝাবে। ধর আপনি বলতে পারেন যে আমি এই ঘটনার সাক্ষী, তুমি এই ঘটনার সাক্ষী, আমরা সবাই সাক্ষী, আপনারা সাক্ষী, সে সাক্ষী, তিনি সাক্ষী, মানে ব্যক্তি বুঝালে আপনি সাক্ষী বলবেন। কিন্তু যে কাজটা আমরা করছি ওটা কিন্তু সাক্ষী না, ওটা হলো সাক্ষ্য। আমি সাক্ষ্য দিব, সে সাক্ষ্য দেয়, তুমি সাক্ষ্য দাও, এরকম। তাহলে আমরা যদি এরকম বাক্যগুলা দেখি যে সে ঘটনার সাক্ষী দিয়েছে, সে ঘটনার সাক্ষী দিয়েছে, তাহলে ভুল। সে ঘটনার সাক্ষী দেয়নি, এটা হচ্ছে সে ঘটনার সাক্ষ্য দিয়েছে, সে ঘটনার সাক্ষ্য দিয়েছে, সে ঘটনার সাক্ষ্য দিয়েছে। আর আমরা যদি ব্যক্তি ইন্ডিকেট করি, আমি এই বিষয়ে সাক্ষ্য, আমি এই বিষয়ের সাক্ষ্য, তাহলে এটা হবে, এটা হবে আমি এই বিষয়ের সাক্ষী। যখন ব্যক্তি বুঝাবে, যখন ব্যক্তি বুঝাবে তখন সেটা সাক্ষী, আর যখন কাজটা করা বুঝাবে সেটা হচ্ছে সাক্ষ্য। কাজটা করা বুঝাবে তো সাক্ষ্য। আমি সাক্ষ্য দেই, তুমি সাক্ষ্য দাও, সে সাক্ষ্য দিয়েছে, আমরা সাক্ষ্য দিব। আর যখন ব্যক্তি বুঝাবে তখন হচ্ছে আমি সাক্ষী দিয়েছি, সরি, আমি এই ঘটনার সাক্ষী, তুমি এই ঘটনার সাক্ষী, আমরা সবাই এই ঘটনার সাক্ষী। ব্যক্তি বুঝালে সাক্ষী হবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রমাণ প্রমাণিত, অপমান অপমানিত, উদয় উদিত, প্রমাণ প্রমাণিত। এখানে কোনোটাই ভুল না, সবই ঠিক আছে, কিন্তু ঝামেলা হচ্ছে প্রয়োগের উপর, কোনটা কোথায় প্রয়োগ হয়। সেই ক্ষেত্রে একটা সহজ কনসেপ্ট হচ্ছে, আমরা যখন হ টাইপের ক্রিয়াপদ পাবো, আমরা যখন হ টাইপের ক্রিয়াপদ পাবো, আমরা যখন হ টাইপের ক্রিয়াপদ পাবো, আমরা যখন হ টাইপের ক্রিয়াপদ পাবো। হ টাইপের ক্রিয়াপদ আবার কি জিনিস? আচ্ছা, হ টাইপের ক্রিয়াপদ হচ্ছে হ দিয়ে যে ক্রিয়াপদ গুলো আমরা বানাই, হবে, হচ্ছে, হয়েছে, হব, হয়, এগুলা আর কি। তো হ টাইপের ক্রিয়াপদ যখন আপনি পাবেন, তার আগে ইত্য যুক্ত করবেন। হ টাইপের ক্রিয়াপদ যখন পাবেন তার আগে ইত্য যুক্ত করবেন।
হ টাইপের ক্রিয়াপদ যখন পাবেন তার আগে ইতযুক্ত করবেন, তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। এবং এটা দিয়ে দেখবেন যে প্রচুর পরিমাণ ভুল কনসেপ্ট বা ভুল বাক্য আমরা বলে অভ্যস্ত, কিন্তু আমরা খেয়ালই করছি না যে আসলে কেন ভুল হচ্ছে। যেমন ঘটনাটি প্রমাণ হয়েছে, ঘটনাটি প্রমাণ হয়েছে। এখন এটাতে তো ভুল কি? ঠিক আছে, তো প্রমাণ হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে ছোট্ট একটা সমস্যা হচ্ছে, এই যে দেখেন এখানে হ আছে, হয়েছে, যেহেতু হ আছে এর আগে আর প্রমাণ হবে না, এটা হয়ে যাবে প্রমাণিত। ঘটনাটি প্রমাণিত হয়েছে, ঘটনাটি প্রমাণিত হয়েছে। একই রকম ভাবে যখন আমরা বলছি আমি অপমান হয়েছি, আমি অপমান হয়েছি, এই অপমান হয়েছেতে হ হচ্ছে একটা ক্রিয়াপদ, হ হচ্ছে একটা ক্রিয়াপদ, হ হচ্ছে একটা ক্রিয়াপদ। তাহলে এর আগে আমরা ইতযুক্ত করব, আমি অপমানিত হয়েছি। আমরা যদি বলি সূর্য উদয় হয়েছে, না, সূর্য উদিত হয়েছে। মানে যখনই আমরা হ টাইপের ক্রিয়াপদ পাবো, যখনই আমরা হ টাইপের ক্রিয়াপদ পাবো তার আগে ইতযুক্ত করব। যখন আমরা হ টাইপের ক্রিয়াপদ পাবো তার আগে ইতযুক্ত করব। যখনই আমরা হ টাইপের ক্রিয়াপদ পাবো তার আগে ইতযুক্ত করব। ওকে, আচ্ছা, এই হচ্ছে ইতে ব্যবহার করা সাধারণ কনসেপ্ট আর কি। প্রত্যক্ষ এবং চাক্ষুষ এখানে দুইটাই ঠিক আছে, কোনোটাই ভুল না, শুধু অর্থগতভাবে একটু সমস্যা। প্রত্যক্ষ মানে হচ্ছে চোখের সামনে, প্রত্যক্ষ মানে হচ্ছে চোখের সামনে, প্রত্যক্ষ মানে হচ্ছে চোখের সামনে। চাক্ষুষ, চাক্ষুষ মানেও চোখের সামনে। প্রত্যক্ষ মানেও চোখের সামনে, চাক্ষুষ মানেও চোখের সামনে। প্রত্যক্ষ মানেও চোখের সামনে, চাক্ষুষ মানেও চোখের সামনে। তার মানে দুইটা একই অর্থ প্রকাশ করছে, দুইটা একই অর্থ প্রকাশ করছে। আর ব্যবহার করার সময় দুইটা একসাথে করলে কিন্তু ভুল হয়ে যায়। কিন্তু আপনি পরীক্ষার সময় পাবেন আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, ভুল। কারণ চাক্ষুষ মানেও চোখের সামনে, প্রত্যক্ষ মানেও চোখের সামনে, তো দুইটা একই রকম শব্দ, দুইটা একই রকম শব্দ তো পাশাপাশি বসতে পারবে না। ওই যে শুধুমাত্রের মতো, শুধু যে কথা মাত্র একই কথা, তো দুইটা যেহেতু একই অর্থ, তাহলে আমরা দুইটা ব্যবহার করব না, যে কোনো একটা ব্যবহার করব, যে কোনো একটা। সেক্ষেত্রে হয় আমরা প্রত্যক্ষ বলতে পারি অথবা চাক্ষুষ বলতে পারি। কোনটা আপনাদের কাছে সহজ মনে হয় বলেন তো, কোনটা শুনতে ভালো লাগে, প্রত্যক্ষ না চাক্ষুষ, কোনটা? আচ্ছা, সেক্ষেত্রে আমরা প্রত্যক্ষ ব্যবহার করবো, চাক্ষুষটা ব্যবহার করবো না, কারণ হচ্ছে চাক্ষুষটা একটা অপ্রচলিত শব্দ, চাক্ষুষ নরমালি ব্যবহার করি না। তবে সেক্ষেত্রে আপনারা যেটা দেন সেটাই ঠিক আছে, কিন্তু যেকোনো একটা, দুইটা ব্যবহার করা যাবে না। পরবর্তীতে বা পরবর্তী কালে বা পরবর্তী সময়ে, এটা খুব সাধারণ একটা ভুল, এটা আমরা অনেক বেশি করি, বেশি করার একটাই কারণ যে আমরা আসলে এটা সঠিক ব্যবহারটা ওভাবে কখনো শুনি নাই। ইংলিশের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে কখনো কিন্তু বলা হয় না যে তুমি নেক্সট আইসো, নেক্সট দেখা হবে, না, কি বলে, নেক্সট টাইম দেখা হবে, নেক্সট টাইম এসো। ইংলিশে যেমন এটা তো জল পড়ে। তো ইংলিশে যখন আমরা ব্যবহার করি পরের সময়ের কোনো কিছু, তখন আমরা বলি যে পরবর্তীতে, সরি, নেক্সট টাইম, নেক্সট টাইম। ইংলিশে কিন্তু আমরা নেক্সট টাইমটা ব্যবহার করি, কিন্তু বাংলায় যখন ব্যবহার করতে চাই, তো ইংলিশের নেক্সট টাইম বাংলায় এসে শুধুমাত্র নেক্সট হয়ে যায়, টাইমটা আর হয় না। যেন ইংলিশে আপনি বলছেন নেক্সট টাইম দেখা হবে, বাংলায় বলছেন পরে দেখা হবে, পরবর্তীতে দেখা হবে। নেক্সট এর বাংলা হিসেবে পরে পরবর্তী আসলো, টাইম গেল কি? ঠিক আছে, ভুল হবে না। শুধুমাত্র পরবর্তীতে, মানে আপনি যদি কোনো কিছু পরে বলেন, যেমন ওর পরবর্তী মানুষ সে, তখন ঠিক আছে, এই জিনিসটার পরবর্তী জিনিস এটা, ঠিক আছে, শুধু পরবর্তী বলা যাবে। সময়ের ক্ষেত্রে যখন করবেন এটা বলা যাবে না যে পরবর্তীতে এসো, বলতে হবে পরবর্তী কালে এসো, পরবর্তী সময়ে এসো। পরবর্তী কালে বা পরবর্তী সময়ে, যেটা ইংলিশে আমরা ইন্ডিকেট করছি, ইংলিশে থেকে আমরা ইন্ডিকেট করছি নেক্সট টাইম, বাংলায় ওভাবে করতে হবে। তাহলে আমরা যদি বলি যে পরবর্তীতে দেখা হবে, তাহলে কিন্তু ভুল। এটা হবে পরবর্তী সময়ে বা পরবর্তী কালে, পরবর্তী কালে দেখা হবে, পরবর্তী সময়ে দেখা হবে। ইংলিশে নেক্সট টাইম কনসেপ্টটা আসছে এবং আগামী, এই দুইটাও একই রকম অর্থ, কিন্তু আমরা দেখা যায় দুইটা একসাথে ব্যবহার করছি। যেমন আমরা দেখবেন যে বিভিন্ন সময় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দেখবেন যে যখন করে কোনো কিছু ঘোষণা দেয়, আসছে আগামী 16ই ডিসেম্বর বিদ্যালয় বন্ধ থাকিবে, আসছেও বলে আবার আগামীও বলে।
আসছেও বলে আবার আগামীও বলে। তো দুইটা একসাথে ব্যবহার করা যাবে না, কারণ দুইটা একই অর্থই হয়। আসছে মানে যেটা ভবিষ্যতের জন্য, আগামী মানে যেটা ভবিষ্যতের জন্য। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, যেকোনো একটা ব্যবহার করব, দুইটা ব্যবহার করব না। এবং এই সকল ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এরকম ডাবল ডাবল থাকলে শুধু আগামীটা ব্যবহার করার চেষ্টা করব। এখানে আরেকটা কমন ভুল হয়, সেটা হচ্ছে আগত। আগত শনিবারে সে যাবে, আগত রবিবারে আমরা যাব। এই আগত শব্দটা কিন্তু টোটালি আমরা রাখবো না। আগতটা ওভাবে অর্থ ইন্ডিকেট করে না। এই আগত, আগামী, আসছে তিনটাই ভবিষ্যৎ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আগামী ব্যবহার করব। সেক্ষেত্রে শুধুমাত্র আমরা আগামী ব্যবহার করব। ২ টা একসাথে তো কোনদিনই না। ২ টা একসাথে তো কোনদিনই না। কারণ ২ টা একসাথে কোনভাবেই হওয়া সম্ভব না। আসছে আগামী এটাও বলা যাবে না। আগত আগামী এটাও বলা যাবে না। ভয়ংকর এবং অসাধারণ। আমরা ওই বিশেষণ ব্যবহার করার জন্য এটা ব্যবহার করে ফেলি। ভয়ংকর বলি, অসাধারণ বলি। এই ক্ষেত্রেও সামান্য ভুল আছে। সেটা হচ্ছে আপনারা দেখবেন যে কেউ যখন অনেক জ্ঞানী হয় বন্ধু-বান্ধবদের মধ্যে, তখন আমরা বলি যে সে মারাত্মক ব্রিলিয়ান্ট, মারাত্মক ব্রিলিয়ান্ট, ভয়ংকর মেধাবী, ভয়ংকর সুন্দরী, ভয়ংকর সুন্দর। এগুলো তো হয় না। কেন হয় না? ব্যাপারটা হচ্ছে এই ভয়ংকর, ভয়ংকর বা সাংঘাতিক বা মারাত্মক, যেটাই আমরা বলি, যত সহজ করে বলার চেষ্টা করি। তখন আপনাকে লিখিয়ে দিই। আমরা যখন বলছি মারাত্মক অথবা সাংঘাতিক, সাংঘাতিক, মারাত্মক, সাংঘাতিক বা মারাত্মক, সাংঘাতিক বা ভয়ংকর যখন আমরা বলছি, খেয়াল করে দেখবেন এই শব্দগুলো হচ্ছে সবই নেতিবাচক। মানে নেগেটিভ। এগুলো হচ্ছে নেগেটিভ শব্দ। এই মারাত্মক, সাংঘাতিক, ভয়ংকর এগুলো হচ্ছে নেগেটিভ শব্দ। নেগেটিভ শব্দ আপনি কখনো পজিটিভ কথায় ব্যবহার করবেন না। নেগেটিভ শব্দ কখনো পজিটিভ কথায় ব্যবহার করবেন না। নেগেটিভ শব্দ কখনো পজিটিভ কথায় ব্যবহার করা যাবে না। নেগেটিভ শব্দ কখনো পজিটিভ কথায় ব্যবহার করা যাবে না। আপনি নেগেটিভ কথায় এটা ব্যবহার করতে পারবেন। তাহলে পজিটিভ কথার জন্য কি ব্যবহার করবেন? অসাধারণ, অসামান্য, অসাধারণ, অসামান্য, অসাধারণ, অসামান্য। নেগেটিভ কথার জন্য নেগেটিভ শব্দ, পজিটিভ কথার জন্য পজিটিভ শব্দ। আপনি যখন বলছেন বঙ্কিম সাংঘাতিক সাহিত্যিক ছিলেন, তাহলে কিন্তু ভুল। কারণ শব্দটা হচ্ছে সাহিত্যিক, সাহিত্যিক তো নেগেটিভ জিনিস না, সাহিত্যিক তো পজিটিভ জিনিস। তাহলে সাংঘাতিক ব্যবহার করা যাবে না, সাংঘাতিক একটা নেগেটিভ শব্দ। আপনাকে বলতে হবে অসাধারণ সাহিত্যিক ছিলেন, অসামান্য সাহিত্যিক ছিলেন। অথবা যখন আমরা বলছি মেয়েটি ভয়ংকর সুন্দরী, মেয়েটি ভয়ংকর সুন্দরী, সুন্দরী ভালো জিনিস। তো মেয়েটি ভয়ংকর সুন্দরী হবে না, মেয়েটি হবে অসাধারণ সুন্দরী অথবা অসামান্য সুন্দরী। আবার যখন বলছি লোকটি অসামান্য খারাপ, লোকটি অসামান্য খারাপ, এটাও হবে না, কারণ খারাপ তো খারাপ, খারাপ আবার অসামান্য হয় কেমনে? তখন হবে লোকটি মারাত্মক খারাপ, লোকটি খারাপ, যেভাবে ব্যবহার করতেছে। মূল কথা হচ্ছে যে নেগেটিভ কথার জন্য বা খারাপ কথার জন্য আমরা মারাত্মক, সাংঘাতিক, ভয়ংকর এগুলো ব্যবহার করব। আর পজিটিভ কথার জন্য, পজিটিভ কথার জন্য অসাধারণ ব্যবহার করব। নেগেটিভের জন্য নেগেটিভ শব্দ, পজিটিভের জন্য পজিটিভ শব্দ। নেগেটিভের জন্য নেগেটিভ, পজিটিভের জন্য পজিটিভ। চলাকালীন এবং চলাকালীন সময়ে আমরা এই ক্ষেত্রে দুইটা শব্দের ব্যবহার দেখি প্রচুর পরিমাণ। যেমন এই শব্দটার সবচেয়ে বেশি ব্যবহারটা আমরা পরীক্ষার হলে গিয়ে পাই। পরীক্ষা চলাকালীন সময়ে কথা বলা যাবে না। পরীক্ষা চলাকালীন সময়ে কথা বলা যাবে না। আচ্ছা, পরীক্ষা চলাকালীন সময়ে কথা বলা যাবে না, এটা কি সমস্যা? পরীক্ষা চলাকালীন সময়ে কথা বলা যাবে না, রাস্তায় হাঁটাকালীন সময়ে ফোন ব্যবহার করা যাবে না, খাওয়াকালীন সময়ে ফোন দেখা যাবে না। মানে এটা ব্যবহার হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ভুল হচ্ছে, চলা মানে তো চলছে, চলা মানে তো চলছে। এরপর হচ্ছে কালীন। কালীন মানেই হচ্ছে সময়। কালীন মানেই হচ্ছে সময়। কালীন মানেই হচ্ছে সময়। তাহলে চলাকালীন মানেই হচ্ছে চলার সময়। চলাকালীন মানেই হচ্ছে চলার সময়। এরপরে আর সময় আনার দরকার নেই। এমনিতে আপনি কালীন যদি ব্যবহার না করেন, বলতে পারেন চলার সময়, তাহলে ঠিক আছে। চলার সময় ঠিক আছে। চলাকালীন মানে চলার সময়, তাহলে চলাকালীনের পরে সময় আসবে না। কালীন মানেই সময়, সময় মানেই সময়। তো দুইটা একসাথে ব্যবহার করা যায়, যেকোনো একটা।
তো সেই ক্ষেত্রে শুধু চলাকালীন থাকলেই হবে, পরে আর সময় আনার দরকার নেই, কারণ কালীন মানেই সময়। পরীক্ষা চলাকালীন মানেই পরীক্ষা চলার সময়, এরপরে আর সময় শব্দটা আনার দরকার নেই। লজ্জাস্কর এবং লজ্জাকর, লজ্জাস্কর শব্দটা অবশ্য এখন আমরা তেমন ব্যবহার করি না, আমরা সবাই এখন লজ্জাজনক বলি, লজ্জাজনক। তো সেই ক্ষেত্রে যে কনসেপ্টটা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে লজ্জাস্কর যখন থাকবে তখন আমরা এটা বাদ দিব, লজ্জাস্কর বলে কোনো শব্দ নয়, শব্দটা হচ্ছে লজ্জাকর। বিষয়টা খুবই লজ্জাকর বা কাজটি খুবই লজ্জাকর অথবা এটা খুবই লজ্জাকর ব্যাপার, আমরা শুধু লজ্জাকর লজ্জাস্কর ব্যবহার করব না। সহোদর এবং বইমাত্রেয়, এই সহোদর এবং বইমাত্রের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল রাখবো শব্দার্থ, কোনটার অর্থ কি, অর্থ বুঝতে পারলে আমাদের আসলে তেমন আর সমস্যা হবে না। সহোদর মানে হচ্ছে সহ উদর, সহ মানে একই, উদর মানে পেট। সহোদর মানে দাঁড়াচ্ছে একই পেট থেকে যার জন্ম, একই পেট থেকে মানে একই মায়ের পেট থেকে আসা, আপন ভাই আপন বোন আছে। আপনার যে আপন ভাই আছে সে হচ্ছে আপনার সহোদর ভাই, আপনার যে আপন বোন আছে সে আপনার সহোদর বোন। সহোদর মানে হচ্ছে একই মায়ের পেট। বৈমাত্রীয়, বৈমাত্রীয় মানে হচ্ছে বিমাতার সন্তান, বৈমাত্রীয় মানে সৎমা, বিমাতার সন্তান। যেমন আপনার যদি সৎ ভাই থাকে সে হচ্ছে আপনার বৈমাত্রীয় ভাই, আপনার যদি সৎ বোন থাকে সে আপনার বৈমাত্রীয় বোন। এখন কথা হচ্ছে আপনার আপন ভাই কখনো সৎ হবে না, আপনার সৎ ভাই কখনো আপন হবে না। আপন বা সহোদর কনসেপ্ট হচ্ছে একই মায়ের পেট থেকে আসা। আর যদি বলেন সে আমার সহোদর বৈমাত্রীয় ভাই, তাহলে কি হবে যে সে আমার মায়ের পেটের সৎ ভাই, হবে না। মূল কথা হচ্ছে দুইটা সম্পূর্ণ বিপরীতধর্মী শব্দ, দুইটা কখনো একসাথে বসবে না। তো পরীক্ষায় আপনারা দেখবেন দুইটা একই সাথে বসিয়ে দিয়েছে, দুইটা একই সাথে বসিয়ে দিলে এটা ভুল, দুইটা একসাথে কখনো বসবে না। বৈমাত্রীয় মানেই হচ্ছে সৎ, সহোদর মানে হচ্ছে মায়ের পেট, দুইটা শব্দ কখনো পাশাপাশি বসবে না। সেক্ষেত্রে যে কোনো একটা রাখলেই হয়, তবে সেক্ষেত্রে প্রথমটা রাখার চেষ্টা করবেন। যেমন আসাদের বৈমাত্রীয় সহোদর ভাই ডাক্তার, আসাদের সৎ মায়ের পেটের ভাই ডাক্তার, সেটা হয় না। তো সেক্ষেত্রে প্রথমটা রেখে দ্বিতীয়টা আমরা বাদ দিব, আসাদের বৈমাত্রীয় ভাই ডাক্তার, আসাদের বৈমাত্রীয় ভাই ডাক্তার। প্রত্যয়গত কিছু ভুল আমাদের ক্ষেত্রে হয়ে যায়, যেমন উৎকর্ষতা, সৌজন্যতা, একত্রিত। একই রকম ভাবে এরকম আরো কিছু শব্দ আছে, চাইলে একটু লিখে নিতে পারেন। বৈচিত্র্যতা একটা শব্দ আছে, বৈচিত্র্যতা, বৈচিত্র্যতা, বৈচিত্র্যতা অথবা দারিদ্রতা, যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, দারিদ্রতা অথবা মাধুর্যতা, মাধুর্যতা। তারপর হচ্ছে দৈন্যতা, দৈন্যতা। তো এই সকল ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে আমরা যখন সাধারণভাবে কোথাও রেফ বা জফলা পাই, কোনো কিছু শেষে যখন রেফ বা জফলা পাই, তার মানে ওটা এমনিতেই প্রত্যয় দিয়ে হয়েছে, ওটার জন্য ওইটার জন্য আলাদাভাবে ওইটার জন্য আলাদাভাবে শেষে তা আনার দরকার নেই। এখানে আমরা 7টা শব্দ দেখাচ্ছি, খাতায় লিখে রাখবেন। এই 7টা শব্দের 7টাই হচ্ছে ভুল, এই 7টা শব্দের হচ্ছে ভুল। উৎকর্ষতা বলে কোনো শব্দই নাই, শব্দটা হলো উৎকর্ষ, শব্দটা হচ্ছে উৎকর্ষ, উৎকর্ষতা বলে কোনো শব্দই নাই। সৌজন্যতা বলে কোনো শব্দ নাই, সৌজন্য, শুধু সৌজন্য। একত্রিত বলেও কোনো শব্দ নাই, শব্দ হচ্ছে একত্র। বৈচিত্রতা হয় না, শব্দ হচ্ছে বৈচিত্র্য। অথবা বিচিত্রতা বলতে পারেন, মূল শব্দের সাথে তা ব্যবহার করতে পারেন, বিচিত্রতা। কিন্তু বৈচিত্র্য শুধু বৈচিত্র্য। দারিদ্র অথবা মূল শব্দের সাথে তা দরিদ্রতা। মাধুর্য অথবা মূল শব্দের সাথে তা মধুরতা। দৈন্য সিঙ্গেল ঠিক আছে, অথবা মূল শব্দের সাথে তা দীনতা। তো এই 7টা শব্দ হচ্ছে ভুল, খেয়াল রাখবেন। শুদ্ধ হচ্ছে উৎকর্ষ, শুদ্ধ হচ্ছে সৌজন্য, শুদ্ধ হচ্ছে একত্র, শুদ্ধ হচ্ছে বৈচিত্র্য, শুদ্ধ হচ্ছে দারিদ্র, শুদ্ধ হচ্ছে মাধুর্য, শুদ্ধ হচ্ছে দৈন্য। তাহলে আমরা যখন বলছি বিষয়টির উৎকর্ষতা অসামান্য, ভুল। বিষয়টির উৎকর্ষ অসামান্য। তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি, তার সৌজন্যে মুগ্ধ হয়েছি। সবাই একত্রিত হয়েছে, সবাই একত্র হয়েছে, সবাই একত্র হয়েছে। যে কয়েকটা একটু খাতায় লিখে রাখতে হবে।
এটা আমরা বানান শুদ্ধিকরণের সময় একবার দেখেছিলাম, আবার একটু বলি, খেয়াল করেন। অঞ্জলি মানে অর্পণ করা, মানে দেয়া, এটা রস্বীকার দিয়ে। আবলি বহুবচন শব্দ, রস্বীকার দিয়ে। আলী একটা প্রত্যয়, রস্বীকার দিয়ে। তো যখনই আমরা এই তিনটা ব্যবহার করব, অঞ্জলি, আবলি বা আলী, অঞ্জলি, আবলি বা আলী, যখনই আমরা কোথায় ব্যবহার করব, আমরা কিন্তু এগুলা দীর্ঘিকার বানাবো না, কারণ এগুলা মূল শব্দটাই রস্বীকার দিয়ে। অঞ্জলি বানানটাই রস্বীকার দিয়ে। আলী প্রত্যয়, আলী প্রত্যয়টাই তো রস্বীকার দিয়ে, এটা দীর্ঘিকারের কথা কেন আসবে? আবলি মূল জিনিসটাই রস্বীকার দিয়ে, দীর্ঘিকারটা কোনো কনসেপ্টই নাই। তাহলে মূল জিনিসটাই রস্বীকার দিয়ে। তাহলে এই তিনটা, অঞ্জলি, আবলি এবং আলী, তিনটার মূল কনসেপ্টটাই রস্বীকার দিয়ে। মূল কনসেপ্টটাই হচ্ছে রস্বীকার দিয়ে। তো কোনোভাবে এগুলো আমরা চেঞ্জ করবো না, এখানে যেখানেই আমরা এগুলো যুক্ত করি, যে জায়গাতে যেভাবে আমরা যুক্ত করি, রস্বীকার বানাবো। আমরা যদি বলি, যে শ্রদ্ধাঞ্জলি দিতে যাবে, পুষ্পাঞ্জলি দিবে, ওকে, বা পতঞ্জলি দিবে, অথবা যদি বলি রচনা বলি, কবিতা বলি, অথবা যদি বলি মিতালি, গীতালি, স্বর্ণালী, বর্ণালী, পূবালী, সবই রসিকার দিবে, হবে, কারণ মূল বানানটাই রসিকার দিবে। কিছু প্রবাদ বা বাগধারার ভুল আছে। এই ক্ষেত্রে কার কাছে মনে হবে যে প্রবাদ বা বাগধারার ভুল তো আমাদের জন্য কঠিন, কারণ আমরা প্রবাদ জানি না, আমরা বাগধারা জানি না। তো এই ক্ষেত্রে খুব সহজ বিষয় হচ্ছে, আপনারা আসলে যেগুলো জানেন না ওগুলা খুব রেয়ার, আপনারা আসলে সবই জানেন। হ্যাঁ, মুখস্থ বলা শুরু করলে বলতে পারবেন না, বাট শব্দটা যখন আপনারা দেখেন তখন ঠিক গেস করতে পারেন। এই ক্ষেত্রে একটা আরেকটা সহজ বিষয় যে, আমাদের সাধারণত কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে যে বাক্যগুলো আসে প্রবাদ বা বাগধারার ক্ষেত্রে, আমাদের জানাশোনা গুলোই আসে, বা আরো মানে আহামরি কঠিন কিছু আসলে আসে। প্রবাদের ক্ষেত্রেও দেখা যায় কমন যে প্রবাদগুলো আছে সেখান থেকে আসছে, বাগধারার ক্ষেত্রেও দেখা যায় যে কমন যে বাগধারা সেগুলো থেকেই আসছে। ওকে, যেমন এক পৌষে শীত যায় না, এক পৌষে শীত যায় না, এই কমন প্রবাদটা বলে আমরা জানি। বলেন তো এখানে ভুল কোনটা? কোনটা ভুল হতে পারে? আমরা যে পৌষের শীত কথা শব্দটা বলছি, যে পৌষ শব্দটা বলছি, এক পৌষে শীত যায় না, এটা না। আমরা কমন যে প্রবাদটা জানি সেটা হচ্ছে এক মাঘে শীত যায় না। এক মাঘে শীত যায় না। এক মাঘে শীত যায় না। সে একটা আস্ত আকাল কুষ্মাণ্ড। সে একটা আস্ত আকাল কুষ্মাণ্ড, এটা আবার এটা একটা বাগধারা। এই বাগধারা হচ্ছে অকাল কুষ্মাণ্ড। বাগধারা ছিল অকাল কুষ্মাণ্ড। মানে অকাল কুষ্মাণ্ডকে যদি আমরা আকাল কুষ্মাণ্ড বানায় ফেলি, তাহলে বাক্য ভুল হয়ে যাবে। গাছে বেল গোফে তেল, গাছে বেল গোফে তেল, এটাও তো আমরা কোনো ভুল তেমন খুঁজে পাই না। কিন্তু এখানের ভুলটা হচ্ছে, গাছে বেল গোফে তেল নামে আমাদের প্রবাদটা ছিল না, ছিল গাছে কাঁঠাল গোফে তেল। 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 আচ্ছা, কেউ মরে বিল শেষে, কেউ খায় শিং। এটা গ্রামীণ একটা কমন প্রবাদ, অনেকে হয়তো এটা গ্রামে শুনেছেন। এখানে শিং না, হচ্ছে কই। কেউ মরে বিল শেষে, কেউ খায় কই। আকাশ ফুল চিন্তা করে লাভ নেই। আকাশ ফুল চিন্তা করে লাভ নেই। এখানে কি সমস্যা? এখানে হচ্ছে একটা বাগধারা সমস্যা। এই বাগধারাটা হচ্ছে আকাশ কুসুম। আকাশ কুসুম চিন্তা করে লাভ নেই। আকাশ কুসুম চিন্তা করে লাভ নেই। আকাশ কুসুম চিন্তা করে লাভ নেই। এই আকাশ কুসুমকে যদি আমরা ফুল বানায় ফেলি, তাহলে বাক্য ভুল। চোরে চোরে চাচাতো ভাই। চোরে চোরে চাচাতো ভাই, আপনার কাছে মনে করো চাচাতো ভাই, চ চ চ চ, একটা মিল আছে। কিন্তু এটাও ভুল। কেন ভুল? কারণ আমরা যে কমন প্রবাদটা জানি সেটা হচ্ছে চোরে চোরে চাচাতো ভাই না, সেটা হচ্ছে চোরে চোরে মাসতুতো ভাই। চোরে চোরে মাসতুতো ভাই। তো প্রবাদ বা বাগধারার ক্ষেত্রে আসলে কমন যেগুলো আছে, যেগুলো সচরাচর আমরা ব্যবহার করি বা আমাদের সাধারণভাবে পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, সেগুলো থেকে আসে। এটা আসলে আপনি যতটুকু প্রবাদ প্রবচন বা বাগধারা জানবেন, ওটার উপর ডিপেন্ড করবে। তবুও আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যেটা আহামরি এত কঠিন কিছু হয় না। আমরা যেগুলা অলরেডি পড়ে আসছি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে, সেখান থেকে আবার অ্যাটেন্ডেন্স একটু দেখে নেন। আমরা যখন স এর ব্যবহারের ক্ষেত্রে দেখব, স এবং স, আমরা যখন সাথে বা সহ অর্থে বুঝবো তখন আমরা শুধু স ব্যবহার করব।
শুধু স ব্যবহার করব। বিশেষণ ব্যবহার করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো নারীবাচক বিশেষণ গুলা যেন নারীবাচক শব্দের পাশে বসে, আর বিশেষণ যার জন্য আসছে তার আগে যেন বসে। বিরাট গরু ছাগলের হাট যেন না হয়, এটা হয় গরু ছাগলের বিরাট হাট। অশ্রুজল শব্দটা ভুল, এটা আমরা ব্যবহার করবো না, আমরা ব্যবহার করবো শুধুমাত্র অশ্রু। কারণ অশ্রুর সাথে জল আনা দরকার নেই, অশ্রু মানি চোখের জল। পর্যন্ত এবং দুইটা একই অর্থে ব্যবহৃত হয়, আমরা যে কোনো একটা বসাবো, যেটা বসানোর কোনো দরকার নেই। শুধুমাত্র কেবলমাত্র এগুলা ভুল, কারণ দুইটা একই অর্থ, শুধু অর্থ যে কথা মাত্র একই কথা, কেবল যে কথা মাত্র একই কথা, সেক্ষেত্রে দুইটা ব্যবহার করার দরকার নেই, আমরা শুধুমাত্র একটা ব্যবহার করতে হয়, শুধু তাহলে মাত্র। সকল এবং রা বা গণ আমরা যখন কোনো একটা বিষয়কে বহুবচন করব, 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 তখন দুই পাশে দুইটা বহুবচন শব্দ আনবো না, যে কোনো একটা হয় প্রথমে নাহলে শেষে। সাক্ষী এবং সাক্ষ্য আমরা যখন ব্যক্তি বুঝাবো, যখন ব্যক্তি বুঝাবো তখন সেটা হবে সাক্ষী, ব্যক্তি বুঝালে সেটা সাক্ষী, আর যে কাজটা আমরা করি সেটা হচ্ছে সাক্ষ্য। উদয়, উদিত, প্রমাণ, প্রমাণিত, অপমান, অপমানিত, এই সকল ক্ষেত্রে আমরা যদি শেষে হ টাইপের ক্রিয়াপদ থাকে, হ টাইপের ক্রিয়াপদ থাকলে ইতযুক্ত করব, হ টাইপের ক্রিয়াপদ থাকলে ইতযুক্ত করব। চাক্ষুষ এবং প্রত্যক্ষ দুটো একই জিনিস, তো আমরা দুটো ব্যবহার করবো না, যে কোনো একটা। পরবর্তী এবং পরবর্তী কালে বা সময়ে, সেখানে শুধুমাত্র পরবর্তী ব্যবহার না করে আমরা পরবর্তী কালে, পরবর্তী সময়ে যে কোনো একটা বলবো। আসছে এবং আগামী দুইটা অলমোস্ট একই রকম কথাবার্তা হয়, আমরা আগামী ব্যবহার করব, আসছেটা রাখবো না, আর দুইটা তো কখনোই একসাথে হবে না। ভয়ঙ্কর, মারাত্মক, সাংঘাতিক এগুলো হচ্ছে নেতিবাচক বা নেগেটিভ শব্দ, এগুলো আমরা নেগেটিভ কথার জন্য ব্যবহার করব, পজিটিভ কথা এগুলো আমরা ব্যবহার করবো না। অসাধারণ, এটা হচ্ছে পজিটিভ কথা, আমরা ব্যবহার করবো অসাধারণ, অসামান্য। প্রবাদ বা বাগধারার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো প্রবাদে যে শব্দটা আছে ঠিক ওইটাই ব্যবহার করার, বাগধারার ক্ষেত্রে যেটা আছে ঠিক সেটি ব্যবহার করার। আলী, অঞ্জলি, আবুলি এগুলোর ক্ষেত্রে আমরা রসইটা ব্যবহার করব। ওকে, আচ্ছা, এবার একটু চেষ্টা করে দেখান তো ভুলগুলো একটু আইডেন্টিফাই করা যায় কিনা। আপনি সপরিবারে আমন্ত্রিত, কোনো ভুল আছে এটাতে? আছে। কোনটা ভুল? সপরিবারে, রাইট। তো সপরিবারে আমন্ত্রিত, এক্ষেত্রে এখানে বফলা হয়ে গেছে, বফলা হলে তার পরিবার সহ হয় না, সেক্ষেত্রে আমরা বফলাটা বাদ দিই। ওকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার, এখানে কোনো ভুল আছে? পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার, এখানে কোনো ভুল আছে? অপরিষ্কার। এখানে হচ্ছে বানান ভুল আছে, বানান ভুল। অপরিষ্কার, এখানে দেখেন স এর আগে আছে রস্যই, রস্যই মানে হচ্ছে অ বা আ ছাড়া অন্য স্বরধ্বনি। তো অ বা আ ছাড়া অন্য স্বরধ্বনি হলে এখানে কি হবে? মূর্ধন্য ষ। পুরস্কারে দেখেন স এর আগে ছিল র, র মানে এখানে অ আছে, অ এর পরে দন্ত স হয়েছে, কিন্তু অ বা আ ছাড়া অন্য স্বরধ্বনি থাকলে সেক্ষেত্রে হয় মূর্ধন্য ষ। পরিষ্কার, মূর্ধন্য ষ। একটা গোপন কথা বলি, গোপনীয়। আমরা যখন কাউকে মডিফাই করি, গোপন দিয়ে যখন কাউকে মডিফাই করি তখন সেটা গোপনীয় হয়ে যায়, এটা গোপনীয় হয়। মিথ্যা একদিন প্রমাণ হবেই, অবশ্যই হবে। প্রমাণ। এই যে হ আছে, যখন হ থাকবে ক্রিয়াপদ হিসেবে হ থাকবে, এর আগে আমরা ইতযুক্ত করব, প্রমাণিত। মিথ্যা একদিন প্রমাণ হবেই, মিথ্যা একদিন প্রমাণ হবে। অল্প দিনেই তিনি আরোগ্য হলেন, আরোগ্য লাভ করলেন। আরোগ্য লাভ, এটা একটু মনে রাখবেন যে আরোগ্য শব্দের সাথে একটা জোর শব্দ আছে, এটা হচ্ছে লাভ। আরোগ্য লাভ করলেন, আরোগ্য লাভ করলেন, আরোগ্য লাভ করলেন। আচ্ছা, তার সৌজন্যতা ভুলতে পারি না, সৌজন্য হল। তার সৌজন্য ভুলতে পারি না, তার সৌজন্য ভুলতে পারি না। জফলা যেহেতু আছে এরপরে তা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার সৌজন্য ভুলতে পারি না, তার সৌজন্য ভুলতে পারি না, তার সৌজন্য ভুলতে পারি না। ওকে, সে দলের শ্রেষ্ঠতম খেলোয়াড়, শ্রেষ্ঠ খেলোয়াড়।
আচ্ছা, শ্রেষ্ঠের সাথে কখনো তম হয় না, শ্রেষ্ঠ সিঙ্গেলই হয়। সে দলের শ্রেষ্ঠ খেলোয়াড়, সে দলের শ্রেষ্ঠ খেলোয়াড়। ওকে, আমরণ পর্যন্ত কৃতজ্ঞ থাকবো, বিশাল অবস্থা। আজীবন। কি হবে, আজীবন পর্যন্ত না শুধু আজীবন? শুধু আজীবন স্যার। শুধু আজীবন, শুধু একটা রাখতে পারি, আমরা বলতে পারি যে আমরণ, আমরণ, আমরণ কৃতজ্ঞ থাকবো, আমরা শুধু আমরণ বলতে পারি, অথবা মরণ পর্যন্ত, সেগুলো একটা বলতে পারি। সেক্ষেত্রে একটা রাখবো, আমরা রাখবো। অশ্রু জলে বুক ভাসিয়া গেল, আহা। অশ্রুতে। অশ্রুর সাথে জল হয় না, তবে শুধু অশ্রুতে, অশ্রুতে বুক ভাসিয়া গেল, অশ্রুতে বুক ভাসিয়া গেল। ওকে, বঙ্কিম সাংঘাতিক সাহিত্যিক, বিশাল। অসাধারণ সাহিত্যিক। বঙ্কিম অসাধারণ সাহিত্যিক, বঙ্কিম অসাধারণ সাহিত্যিক। আলটিমেটলি এগুলো আসলে কঠিন কিছু না, একটু মন দিয়ে প্র্যাকটিস করলে দেখবেন এটা একদম সহজ একটা বিষয় হিসেবে আপনার কাছে বিবেচিত হবে। সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব আমরা লেকচার শিখে প্রচুর পরিমাণ প্র্যাকটিস দিয়েছি। প্র্যাকটিস গুলো করলেই হয়ে যায়, আমি জানি হয়ে যায়। আপনাদের অনেক কিছু মনে করেন পড়লেই হওয়ার গুরুত্বপূর্ণ কিছু না, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে আমি আপনাদের টু দা পয়েন্টের নিয়মগুলোর কথা বললাম, এতে করে এখন যেটা হবে, আপনি পড়ার সময় এটা আপনার কাছে আর মানে মুখস্থ টাইপ মনে হবে না, মনে হবে না নিয়ম দিয়ে করেছেন, খুব সহজে এটা করা যায়। আবারও বলি, শুদ্ধিকরণ ব্যাপারটা সম্পূর্ণই হচ্ছে প্র্যাকটিসের বিষয়। বানানের ক্ষেত্রে যত লিখবেন তত বেশি প্র্যাকটিস হবে। আর এই বাক্য শুদ্ধির ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু পরে পরে রিভিশন দেয়া। এবং সেক্ষেত্রে আমরা মনে হয় 20 থেকে 21টা নিয়ম আজকে দেখালাম, এগুলো একটু খাতায় একটু লিখবেন, লিখলে এগুলো একটু বেশি মনে থাকে। ওকে, আর শুদ্ধিকরণ ক্লাসগুলো একটাই, আমরা 2টা ক্লাস আলাদা করে নিয়েছি একটু বেশি আলোচনা করার জন্য। আমরা নেক্সট ক্লাসে মানে আগামী লেকচারে বাক্য শুদ্ধি এবং বানান শুদ্ধি 2টার উপরই পরীক্ষা নিব। সেই ক্ষেত্রে 2টা একটু ভালো করে রিভিশন দিবেন। আশা করি ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখেন উইথ খাতা কলম, তাহলে আর বাক্য শুদ্ধি হোক বা বানান শুদ্ধি হোক কোনোটাই কঠিন মনে হবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে রেইজ হ্যান্ড করেন, প্রশ্ন না থাকলে লিভ নিতে পারেন। ধন্যবাদ আবার, সালাম আলাইকুম।